অষ্টম অধ্যায় বাধা অতিক্রম করা। মানুষ অধ্যয়ন করে আর্থিক বিষয়ে সাক্ষর হয়ে যাওয়া সত্ত্বেও তাদের আর্থিক স্বাধীনতার পথে তখনও বাধা আসতে পারে। 5টি প্রধান কারণবশত আর্থিক বিষয়ে বিচক্ষণ ব্যক্তিও যথেষ্ট সম্পত্তি সংগ্রহ করতে পারে না। এমন সম্পদ যা প্রচুর অঙ্কের ক্যাশফ্লো দেয়, এমন সম্পদ যা তাদের কাঙ্ক্ষিত জীবনযাপনের সুযোগ ও মুক্তির প্রতিশ্রুতি দেয়, সারাটা জীবন বিলের টাকা জমা দেওয়ার জন্য গলদঘর্ম হওয়ার হাত থেকে রেহাই দেয়। সেই 5টি কারণ হল: 1. ভীতি, 2. বিশ্বনিন্দা করার অভ্যাস, 3. আলস্য, 4. বদভ্যাস, 5. ঔদ্ধত্য। 1 নম্বর কারণ, অর্থ হারানোর ভয়কে অতিক্রম করা। আমার এখনো পর্যন্ত এমন কারোর সাথে দেখা হয়নি যে সত্যি আর্থিক ক্ষতি পছন্দ করে। আর আমি এত বছরে এমন কোনো ধনী ব্যক্তি দেখিনি যে কখনো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু আমি এমন অনেক গরিব লোক দেখেছি যারা বিনিয়োগে একটা পয়সাও হারায়নি। অর্থ হারাবার ভয়টা সত্যি, এটা প্রত্যেকের আছে, এমনকি বড়লোকদেরও। কিন্তু এই ভয়টা সমস্যা নয়। আপনি কিভাবে ভয়টার মোকাবিলা করছেন সেটাই বিবেচ্য। আপনি হারানোটা কিভাবে দেখছেন, আপনি কিভাবে আপনার অসফলতাকে মোকাবিলা করছেন সেটাই জীবনে প্রভেদ আনে। সেটা জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য, শুধু অর্থের ব্যাপারে নয়। একজন ধনী ব্যক্তি আর একজন গরিব ব্যক্তির প্রধান তফাৎ হল তারা কিভাবে তাদের ভয় মোকাবিলা করছে। ভয় থাকাটা স্বাভাবিক, অর্থের ব্যাপার হলে ভীতু হওয়াও স্বাভাবিক। আপনি তা সত্ত্বেও ধনী হতে পারেন। আমরা সবাই কোনো বিষয়ে বাহাদুর, আবার অন্য কোনো বিষয়ে ভীতু। আমার বন্ধু স্ত্রী এমার্জেন্সি রুমে নার্সের কাজ করেন। রক্ত দেখলেই তার কাজের দ্রুততা বেড়ে যায়। কিন্তু আমি যদি বিনিয়োগের কথা বলি, তিনি পালিয়ে যান। আমি কিন্তু রক্ত দেখে আমি পালিয়ে যাই না, আমি অজ্ঞান হয়ে যাই। আমার ধনবান বাবা অর্থ সম্বন্ধে ভীতির ব্যাপারে ওয়াকিবহাল। কেউ কেউ সাপকে ভীষণ ভয় পায়, কেউ কেউ অর্থ হারানোর ভয়কে ভীষণ ভয় পায়। দুটোই আতঙ্ক, তিনি বলতেন। তাই তার অর্থ হারানোর আতঙ্কের সমাধান ছিল এই ছোট্ট ছড়াটা: আপনি যদি ঝুঁকি আর দুশ্চিন্তাকে ঘৃণা করেন তবে তাড়াতাড়ি শুরু করুন। তাই ছোটবেলা থেকে ব্যাংক সঞ্চয়ের অভ্যাস করতে পরামর্শ দেয়। আপনি যদি অল্প বয়সে শুরু করেন, ধনী হওয়া সোজা। যে 20 বছরে সঞ্চয় শুরু করে আর যে 30 বছরে সঞ্চয় শুরু করে তার মধ্যে বিস্তর ফারাক আছে। বলা হয় যে চক্রবৃদ্ধি সুদের ক্ষমতা পৃথিবীর বিস্ময়কর বিষয়গুলির একটা। ম্যানহ্যাটন দ্বীপ কেনাটা সর্বসময়ের সেরা সওদার একটা ধরা হয়। নিউ ইয়র্ক $24 দিয়ে কেনা হয়েছিল। তবুও যদি ওই $24 বছরে 4% সুদে বিনিয়োগ করা যেত, তাহলে 1995 মধ্যে ওই $24 $8 ট্রিলিয়ন চেয়েও বেশি হতো। 1995 সালের রিয়েল এস্টেটের দামে ম্যানহ্যাটন আবার কেনা যেত এবং তার পরেও যা অর্থ পড়ে থাকত তাই দিয়ে লস অ্যাঞ্জেলেসের একটা বড় অংশ কেনা যেত। আমার প্রতিবেশী একটা বড় কম্পিউটার কোম্পানিতে কাজ করেন, আর 5 বছর পর উনি কোম্পানিটি ছেড়ে দেবেন, আর তার 401k অবসর পরিকল্পনায় $4 বিলিয়ন জমা হবে। এগুলো বেশিরভাগ বিরাট লাভে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আছে, যেগুলো তিনি বন্ড আর গভর্নমেন্ট সিকিউরিটিতে বদলে নিতে পারবেন। অবসর গ্রহণের সময় তার বয়স মোটে 55 বছর হবে আর বছরে $3 লাখ বেশি। পরোক্ষ আয় থাকবে যা তার বেতনের চেয়ে বেশি। তাহলে এটাও করা যায় যদি আপনি হারাতে বা ঝুঁকি নিতে ভয় পান। কিন্তু আপনাকে তাড়াতাড়ি শুরু করতেই হবে এবং একটা অবসরের পরিকল্পনা নিশ্চিত করতেই হবে। আর আপনার একজন বিশ্বস্ত ফিনান্সিয়াল প্ল্যানার থাকা উচিত, যে আপনাকে বিশ্বাস করে যে আপনাকে বিনিয়োগ ইত্যাদি করাতে সাহায্য করবে। কিন্তু কি হবে যদি আপনার সময় বেশি না থাকে অথচ আপনি খুব তাড়াতাড়ি অবসর নিতে চান? আপনি কিভাবে অর্থ হারাবার ভয়ের মোকাবিলা করবেন? আমার নির্ধন বাবা কিছুই করেননি। তিনি শুধু বিষয়টা এড়িয়ে গেছেন এবং আলোচনা করতেও রাজি ছিলেন না। অথচ আমার ধনবান বাবা টেক্সাসবাসীদের মতন ভাবনা চিন্তা করার পরামর্শ দিয়েছিলেন। আমি টেক্সাস আর টেক্সানদের ভালোবাসি। তিনি বলতেন, টেক্সাসে সবকিছুই তুলনামূলকভাবে বড়। যখন টেক্সানরা জেতে তারা বড়ভাবে জেতে, আর যখন তারা হারে তখনও তা দেখার মতন। তারা হারতে ভালোবাসে? আমি জিজ্ঞাসা করেছিলাম। আমি তা বলছি না, কেউই হারতে চায় না। তুমি আমাকে একজন খুশি অথচ পরাজিত লোক দেখাও আর আমি তোমাকে একজন পরাজিত লোকের মনোভাব দেখাবো, ধনবান বাবা বলেছিলেন। আমি টেক্সাসবাসীদের ঝুঁকি, পুরস্কার আর অসফলতার প্রতি মনোভাবের কথা বলছি। এইভাবে তারা জীবনের মোকাবিলা করে, তারা বড়ভাবে বাঁচে। এখানের চারপাশের লোকেদের মতন নয়, যারা অর্থ সংক্রান্ত বিষয়ে আরশোলার মতন বাঁচে। তারা সবসময় আতঙ্কিত থাকে যে তাদের উপর কেউ আলো ফেলবে। যদি দোকানদার 4 আনা কম দেয় তাও ঘ্যান ঘ্যান করে। ধনবান বাবা বোঝাতে থাকলেন,
আমি যা সবসময় পছন্দ করি তা হচ্ছে টেক্সাসবাসীদের মনোভাব। তারা জিতে গর্বিত হয়, আবার হেরে গিয়েও বড়াই করে। টেক্সাসে একটা প্রবাদ আছে, আপনি যদি দেউলিয়া হন তাও বড়ভাবে হন। আপনি একটা ডুপ্লেক্সের জন্য দেউলিয়া হয়েছেন কথা স্বীকার করতে চাইবেন না। এখানে চারপাশের লোকেরা ব্যর্থতাকে এত ভয় পায় যে তাদের কাছে দেউলিয়া হবার মতো একটা ডুপ্লেক্সও নেই। তিনি সবসময় মাইক আর আমাকে বলতেন, আর্থিকভাবে সফল না হওয়ার প্রধান কারণ হল লোকেরা অত্যন্ত সাবধানে খেলছে। লোকেরা হারাবার ভয় এত ভীত যে তারা হেরে যায়। তিনি বলতেন, এককালীন এনএফএল-এর মহান কোয়ার্টারব্যাক ফ্র্যান টার্কেনটান এটাকে আবার একটু অন্যভাবে বলেছেন, জয় মানে হারতে ভয় না পাওয়া। আমার নিজের জীবনে আমি লক্ষ্য করেছি জেতার পরেই সাধারণত হার আসে। আমি সাইকেল চালাতে শেখার আগে অনেকবার পড়ে গিয়েছিলাম। আমার এরকম গলফারের সাথে দেখা হয়নি যে কখনো একটা গলফের বল হারায়নি। আমি এই রকম লোক কখনো দেখিনি যারা প্রেমে পড়েছে কিন্তু কখনো হৃদয়ভঙ্গ হয়নি। আর আমার কখনো এমন ধনীর সাথে দেখা হয়নি যার কখনো অর্থাভাব হয়নি। তাই বেশিরভাগ লোকের জন্য আর্থিকভাবে না জেতার কারণ হল অর্থ হারানোর দুঃখ তাদের কাছে ধনী হওয়ার আনন্দের চেয়ে অনেক বেশি। টেক্সাসে আরেকটি কথা আছে, সবাই স্বর্গে যেতে চায় কিন্তু মরতে চায় না। বেশিরভাগ লোক স্বপ্ন দেখে বড়লোক হওয়ার, কিন্তু অর্থ হারাবার ভয় সন্ত্রস্ত হয়ে থাকে। তাই তারা স্বর্গে পৌঁছাতে পারে না। ধনী বাবা মাইক আর আমাকে তার টেক্সাসে যাবার বিষয়ে গল্প শোনাতেন। তোমরা যদি ঝুঁকি, পরাজয় আর অসফলতার মোকাবিলা করা শিখতে চাও তাহলে তোমরা স্যান অ্যান্টনিও যাও, অ্যালামো দেখো। অ্যালামো হচ্ছে বীর লোকেদের এমন এক গল্প যারা অদম্য বাধার বিরুদ্ধে সফল হবার কোনো আশা নেই জেনেও যুদ্ধ বেছে নিয়েছিল। তারা আত্মসমর্পণের পরিবর্তে মৃত্যুকে বেছে নিয়েছিল। এটা একটা প্রেরণাদায়ক গল্প যা পড়া উচিত। এক সামরিক বাহিনীর বেদনাদায়ক পরাজয়ও বটে। তারা লাথি খেয়েছিল, অথবা বলতে পারো একটা অসফলতা ছিল। তারা হেরে গিয়েছিল। তাহলে টেক্সাসের লোকেরা কিভাবে অসফলতা মোকাবিলা করে? তারা এখনও চিৎকার করে, অ্যালামোর কথা মনে রাখবে। মাইক আর আমি এই গল্প অনেকবার শুনেছি। তিনি যখনই কোনো বড় কেনাবেচার জন্য যেতেন এবং ঘাবড়ে যেতেন, তিনি সবসময় এই গল্পটাই করতেন। যখন যথেষ্ট পরিশ্রম করার পর তার পরিস্থিতি এমন হতো যে হয় হেরে যাবেন না হলে সফল হবেন, তখন তিনি আমাদের এই গল্প শোনাতেন। যতবার তিনি ভুল করার অথবা লোকসানের ভয় পেতেন, তিনি আমাদের এই গল্পটা বলতেন। এটা তাকে শক্তি দিত, কারণ এটা তাকে মনে করিয়ে দিত যে তিনি সবসময় একটা আর্থিক হারকে জয় পরিণত করতে পারেন। ধনবান বাবা জানতেন অসফলতা তাকে শুধু আরও দৃঢ় এবং বুদ্ধিমান হতে সাহায্য করবে। উনি হারতে চাইতেন তা নয়। তিনি তার ক্ষমতা সম্পর্কে সচেতন ছিলেন এবং তিনি জানতেন তিনি হারকে কিভাবে গ্রহণ করবেন। তিনি হারকে গ্রহণ করতে এবং তা জয়ে পরিণত করতেন। এটাই তাকে বিজেতা এবং অন্যদের পরাজিত করেছিল। যেখানে বাকিরা পিছিয়ে গিয়েছিল, এটা তাকে রেখা পার করার সাহস দিয়েছিল। এই জন্য আমি টেক্সানদের এত পছন্দ করি। তারা একটা অসফলতা গ্রহণ করে সেটাকে একটা পর্যটকদের গন্তব্যস্থলে পরিণত করেছিল, যার থেকে তাদের বেশ কয়েক মিলিয়ন রোজগার হয়। কিন্তু বোধহয় যে কথাগুলো আমার কাছে সবথেকে অর্থবহ মনে হয় তা হল টেক্সানরা তাদের অসফলতাকে কবর দিয়ে রাখে না। তারা তার থেকে অনুপ্রাণিত হয়। তারা তাদের অসফলতাকে গ্রহণ করে এবং তাকে জয়ধ্বনিতে পরিণত করে। অসফলতা টেক্সানদের বিজেতা হওয়ার প্রেরণা দেয়। কিন্তু এই ফর্মুলাটা শুধু টেক্সানদেরই ফর্মুলা নয়, এটা প্রত্যেক বিজেতারই ফর্মুলা। ঠিক আমিও যেমন বলেছি যে সাইকেল থেকে পড়ে যাওয়াটা আমার সাইকেল চালাতে শেখার একটা অংশ। আমার মনে আছে পড়ে যাওয়াটা আমার সাইকেল শেখার জেদ আরও বাড়িয়ে দিয়েছিল। কম করতে পারিনি। আমি এও বলেছি আমি এমন কোনো গলফারকে দেখিনি যে একটা গলফের বলও হারায়নি। একজন সেরা পেশাদার গলফার হওয়ার সময় একটা বল হারানো বা একটা প্রতিযোগিতায় পরাজয় গলফারকে আরও ভালো হতে, আরও অনুশীলন করতে এবং আরও শিক্ষা নিতে প্রেরণা দেয়। এটাই ওদের আরও সুদক্ষ করে। বিজেতাদের ক্ষেত্রে পরাজয় প্রেরণার কারণ হয়ে ওঠে, আর পরাজিতদের ক্ষেত্রে হার তাদের পরাজিত করে। জন ডি রকফেলার বলেছিলেন, আমি সবসময় প্রতিটি আকস্মিক দুর্ঘটনাকে একটা সুযোগে পরিণত করতে চেষ্টা করেছি। আর আমি জাপানি আমেরিকান হিসাবে একথা বলতে পারি, অনেকে বলে পার্ল হারবার আমেরিকানদের ভুল, আমি বলি এটা জাপানিদের ভুল। টোরা 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 চলচ্চিত্রে একজন জাপানি নৌ অধ্যক্ষ তার উৎফুল্ল অধীনস্থ কর্মচারীদের বলেছেন, আমার মনে হচ্ছে আমি একটা ঘুমন্ত শয়তানকে জাগিয়ে তুলছি। পার্ল হারবারকে মনে করো জয়ের আনন্দধ্বনিতে পরিণত হয়েছিল। পরবর্তীকালে আমেরিকার এই বিরাট হার আমেরিকানদের জেতার প্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। এই বিরাট হার আমেরিকাকে মনোবল দিয়েছিল
এবং আমেরিকা শীঘ্রই বিশ্বশক্তি হিসাবে উত্থিত হয়েছিল। অসফলতা বিজেতাদের প্রেরণা দেয়, আবার এই অসফলতাই পরাজিতদের হারিয়ে দেয়। এটাই বিজেতাদের সবচেয়ে বড় গোপন রহস্য। অসফলতা বিজেতাদের প্রেরণা দেয়, তাই তারা হারতে ভয় পায় না। ফ্র্যান টার্কেন্টনের উক্তি আবার উদ্ধৃত করছি, জেতা মানে হারতে ভয় না পাওয়া। ফ্র্যান টার্কেন্টের মতো মানুষেরা হারতে ভয় পায় না, কারণ তাদের ক্ষমতা সম্পর্কে তারা ওয়াকিবহাল। তারা হারতে ঘৃণা বোধ করে, তাই তারা জানে হারা তাদের আরও ভালো হতে প্রেরণা দেবে। হারতে ঘৃণা করা আর হারতে ভয় পাওয়ার মধ্যে একটা বিরাট তফাৎ আছে। বেশিরভাগ লোক অর্থ হারাবার ভয়ে এত ভীত থাকে যে তারা হেরে যায়। তারা একটা ডুপ্লেক্সের জন্যই দেউলিয়া হয়ে যায়। আর্থিকভাবে তারা জীবনটাকে খুব সাবধানে, অত্যন্ত ছোট মাপে খেলে। তারা বড় বাড়ি, বড় গাড়ি কেনে, কিন্তু বড় বিনিয়োগ কেনে না। ৯০% উপর আমেরিকান জনতা আর্থিকভাবে সংঘর্ষ করে, কারণ তারা না হারার জন্য খেলে, তারা জেতার জন্য খেলে না। তারা তাদের আর্থিক প্ল্যানার অথবা অ্যাকাউন্টেন্ট অথবা স্টক ব্রোকারের কাছে যায় এবং একটা টাটা সুষম পোর্টফোলিও কেনে। অনেকে সিডি, লো ইল বন্ড, যে বন্ড থেকে কম আমদানি হয়, এবং মিউচুয়াল ফান্ড, যেগুলো একই ধরনের মিউচুয়াল ফান্ডের মধ্যে আদান প্রদান করা যায়, এবং কিছু ব্যক্তিগত স্টককে প্রচুর নগদ গচ্ছিত রাখেন। এটা নিরাপদ এবং বিচক্ষণ পোর্টফোলিও, কিন্তু এটা জেতার পোর্টফোলিও নয়। এটা এমন একজনের পোর্টফোলিও যে হারতে চায় না। আমাকে ভুল বুঝবেন না, এটা বোধহয় ৭০% জনসংখ্যার জন্য অপেক্ষাকৃত ভালো পোর্টফোলিও। ভয়াবহ বটে, কারণ কোনো পোর্টফোলিও না থাকার চেয়ে একটা নিরাপদ পোর্টফোলিও থাকা অনেক ভালো। যে নিরাপদ পছন্দ করে তার জন্য এই এক দারুণ পোর্টফোলিও। কিন্তু সাবধানে খেলা বা বিনিয়োগ পোর্টফোলিও সুষম রাখা সফল বিনিয়োগকারীদের খেলা নয়। আপনার যদি অল্প অর্থ থাকে আর আপনি ধনী হতে চান, প্রথমেই আপনার দৃষ্টি নিবন্ধ করতে হবে। ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন না। আপনি যদি কোনো সফল লোকের শুরুটা দেখেন, দেখবেন তারা সুসামঞ্জস্য ছিলেন না। সুসামঞ্জস্য মানুষ কোথাও যেতে পারে না, তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকে। অগ্রগতির জন্য ভারসাম্য হারাতে হয়। তাহলে আপনি কিভাবে এগিয়ে যাওয়া শিখবেন? থমাস এডিসন সুসামঞ্জস্য ছিলেন না, তিনি কেন্দ্রীভূত ছিলেন। বিল গেটস সুসামঞ্জস্য ছিলেন না, তিনি কেন্দ্রীভূত ছিলেন। ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীভূত ছিলেন। জর্জ প্যাটন ওর ট্যাঙ্কে ছড়িয়ে ব্যবহার করেননি, তিনি ওগুলোকে জার্মান লাইনের দুর্বল জায়গাগুলোকে কেন্দ্রভূত করে উড়িয়ে দিয়েছিলেন। ফরাসিরা ম্যাগিনট লাইনে সর্বত্র গুলি চালিয়েছিল, আর তার পরিণাম কি হয়েছিল তা জানেন। আপনার যদি ধনী হওয়ার কিছুমাত্র ইচ্ছা থাকে, অবশ্যই নিজেকে কেন্দ্রীভূত করুন। অল্প কয়েকটি ঝুড়িতে অনেকগুলো ডিম রাখুন। গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা যা করে তা করবেন না। অল্প কয়েকটা ডিম তারা অনেকগুলো ঝুড়িতে ছড়িয়ে রাখে। আপনি যদি হারতে ঘৃণা করেন, সাবধানে খেলুন। যদি হারা আপনাকে দুর্বল করে দেয়, সাবধানে খেলুন। সামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ করুন। আপনার বয়স যদি ২৫ বছর হয় আর আপনি যদি ঝুঁকি নিতে ভয় পান, নিজেকে বদলাবার দরকার নেই। সাবধানে খেলুন, কিন্তু তাড়াতাড়ি শুরু করুন। আপনার বাসার ডিমগুলো আগে থেকেই জোগাড় করতে শুরু করুন, কারণ এতে সময় লাগবে। কিন্তু আপনার যদি স্বাধীনতার স্বপ্ন থাকে, ইঁদুর দৌড় থেকে আপনি যদি মুক্তি চান, আপনাকে নিজেকে যে প্রশ্নটা প্রথমে করতে হবে তা হচ্ছে, আমি অসফলতায় কি প্রতিক্রিয়া দেখাবো? যদি অসফলতা আপনাকে জেতার প্রেরণা দেয়, তাহলে হয়তো আপনার চেষ্টা করা উচিত। তবে এতে হয়তো শব্দটা আছে। যদি অসফলতা আপনাকে দুর্বল করে বা আপনার মেজাজ খারাপের কারণ হয়, যেমন কিছু খেয়ালি লোকেদের হয়, যারা নিজেদের মনঃপূত জিনিস না পেলেই প্রতিবার মামলা দায়ের করবার জন্য অ্যাটর্নিকে ডাকে, তাহলে আপনি সাবধানে খেলুন। আপনার দিনের বেলায় চাকরি রাখুন, অথবা বন্ড বা মিউচুয়াল ফান্ড কিনুন, কিন্তু মনে রাখুন এই আর্থিক ব্যবস্থায় ঝুঁকি আছে, যদিও তারা অপেক্ষাকৃত নিরাপদ। আমি টেক্সাস, ফ্র্যান টার্কেন্টন এদের উল্লেখ করে এসব কথা বলছি, কারণ সম্পত্তির তালিকা বৃদ্ধি বাস্তবিকই সহজ। এতে কোনো বিশেষ স্বাভাবিক ক্ষমতার প্রয়োজন হয় না, এর জন্য প্রচুর পড়াশোনার দরকার নেই। ৫ম শ্রেণীর অঙ্কই যথেষ্ট। কিন্তু সম্পত্তি বৃদ্ধির একটি উচ্চ মনোভাবের খেলা। এর জন্য সাহস, ধৈর্য এবং অসফলতার প্রতি অসাধারণ দৃষ্টিভঙ্গির প্রয়োজন। পরাজিতরা অসফলতাকে এড়িয়ে যায়, আর অসফলতা পরাজিতদের বিজেতা পরিবর্তন করে। অ্যালামুর কথা মনে রাখবেন। দ্বিতীয় কারণ, শঙ্কাকে, সন্দেহ জয় করা। আকাশ ভেঙে পড়ছে, আকাশ ভেঙে পড়ছে। আমরা বেশিরভাগ সেই ছোট্ট মুরগির গল্প জানি, যে চারিপাশে দৌড়ে গোলাবাড়ির সবাইকে আসন্ন বিপদ সম্পর্কে সাবধান করে বেড়াচ্ছিল। আমরা সবাই এরকম লোকেদের জানি। আমাদের সবার মধ্যেই এক ছোট্ট মুরগি আছে।
আর যেমন আমি আগে বলেছি, বিষণ্ণ ব্যক্তি আসলে একটি ছোট মুরগি। যখন ভয় আর দ্বিধায় মেঘ আমাদের ভাবনাকে আচ্ছন্ন করে, আমরা সবাই এই রকম ছোট মুরগির মতন অনুভব করি। আমাদের প্রত্যেকের মনে নানা দ্বিধা থাকে। আমি বুদ্ধিমান নই, আমি যথেষ্ট ভালো নই, অমুক আমার চেয়ে ভালো। আমাদের দ্বিধা বা আশঙ্কা আমাদের অচল করে দেয়। আমরা যদির খেলা খেলতে থাকি। কি হবে যদি আমি ঠিক বিনিয়োগ করার পরেই অর্থনীতি ভেঙে পড়ে? অথবা কি হবে যদি আমি নিয়ন্ত্রণ রাখতে না পারি এবং আমি পয়সাটা ফেরত দিতে না পারি? অথবা আমাদের বন্ধু এবং প্রিয়জনরা আমি না চাইলেও আমাদের দোষ ত্রুটি মনে করিয়ে দেবেন। তারা প্রায় জিজ্ঞাসা করেন, আপনার কেন মনে হয় আপনি এটা করতে পারবেন? অথবা এটা যদি একটা এত ভালো পরিকল্পনা হয়ে থাকে, এটা অন্য কেউ ভাবেননি কেন? অথবা ওটা কখনোই সফল হবে না, আপনি জানেন না আপনি কি বলছেন। এই শঙ্কার কথাগুলো এক এক সময় এত সরব হয়ে ওঠে যে আমরা কাজ করতে ভয় পাই। এক অস্বস্তিকর অনুভূতি হয়, ঘুমের ব্যাঘাত ঘটে, সামনে এগিয়ে যেতে পারি না। তাই আমরা যা নিরাপদ তাই নিয়ে থাকি আর সুযোগ আমাদের পাশ কাটিয়ে চলে যায়। আমরা জীবনকে এগিয়ে যেতে দেখি, অথচ আমরা হতবুদ্ধি হয়ে বসে থাকি। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এরকম অনুভব করেছি, কেউ বেশি, কেউ বা কম। ফিডেলিটি ম্যাগালন মিউচুয়াল ফান্ড খ্যাত পিটার লিঞ্চ আকাশ ভেঙে পড়ার সাবধানবাণীকে গোলমাল বলে উল্লেখ করেছেন। আমরা সবাই সেই গোলমাল শুনতে পাই। গোলমাল বা বিশৃঙ্খলার শব্দ আমাদের মাথার ভিতর সৃষ্টি হয় অথবা বাইরে থেকে আসে। প্রায় বন্ধু, পরিবার, সহকর্মী বা প্রচার মাধ্যমের কাছ থেকে এগুলি শোনা যায়। লিঞ্চ বলেন, 1950-এর দশকে নিউক্লিয়ার যুদ্ধের আশঙ্কার খবরে এত বেশি ছিল যে লোকেরা নির্ভরযোগ্য ছাউনি তৈরি করতে শুরু করেছিল। তারা যদি নিরাপদ আশ্রয় না বানিয়ে বুদ্ধি খাটিয়ে সেই পয়সা বাজারে নিয়োগ করত, তাহলে হয়তো আজ আর্থিকভাবে স্বাধীন হতে পারত। যখন কয়েক বছর আগে লস অ্যাঞ্জেলেসে দাঙ্গা হয়েছিল, সারা দেশে বন্দুক বিক্রি বেড়ে গেছিল। ওয়াশিংটন স্টেটে হ্যামবার্গারে মাংস খেয়ে এক ব্যক্তি মারা যাওয়ায় অ্যারিজোনার স্বাস্থ্য দপ্তর সমস্ত রেস্তোরাঁয় গরুর মাংস ভালো করে রান্না করার আদেশ দেয়। একটা ওষুধ কোম্পানি জাতীয় টিভিতে বিজ্ঞাপন দেখায় যে লোকেদের ফ্লু হচ্ছে। এটা দেখানো হয় ফেব্রুয়ারি মাসে। লোকেদের সর্দি কাশি বেড়ে যায় আর সাথে সাথে তাদের সর্দির ওষুধেরও বিক্রিও বৃদ্ধি পেয়েছিল। বেশিরভাগ লোক দরিদ্র, কারণ যখন বিনিয়োগের কথা ওঠে, পৃথিবী ভর্তি ছোট মুরগিরা চারিধারে দৌড়ে বেড়ায় আর চিৎকার করে আকাশ ভেঙে পড়ছে। আর ছোট মুরগিরা প্রভাব ফেলতে পারে, কারণ আমরা সবাই এক একটা ছোট মুরগি। মনের আশঙ্কা ও ভীতিতে যাতে গুজব এবং নৈরাশ্যের প্রভাব না পড়ে, সেই জন্য প্রয়োজন প্রচুর মনোবল ও সাহসিকতা। 1992-এ আমার এক বন্ধু রিচার্ড বস্টন থেকে আমার স্ত্রী আর আমার সাথে ফিনিক্সে দেখা করতে এসেছিলেন। সে আমার স্টক আর রিয়েল এস্টেটের কাজ দেখে প্রভাবিত হয়েছিলেন। ফিনিক্সের রিয়েল এস্টেটের দাম তখন নৈরাশ্যজনক। আমরা দুদিন ধরে তাকে দেখিয়েছিলাম যে ক্যাশ ফ্লোর জন্য এবং পুঁজি বৃদ্ধির জন্য এ এক দারুণ সুযোগ। তখন আমার স্ত্রী আর আমি রিয়েল এস্টেটের এজেন্ট ছিলাম না, আমরা বিশুদ্ধ বিনিয়োগকারী ছিলাম। একটা রিসোর্ট কমিউনিটির ইউনিট পছন্দ করার পর আমরা একজন এজেন্টকে ফোন করলাম। সেই বিকেলেই ওই এজেন্ট তাকে ওটা বিক্রি করে দিলেন। শহরে একটা 2 শোবার ঘরের বাড়ি হওয়া সত্ত্বেও তার দাম ছিল শুধু $42,000। তখন ওই একই ধরনের ইউনিটের দাম ছিল $65,000। তার এটা একটা ভালো সওদা মনে হয়েছিল। উত্তেজিত হয়ে সে সেটাকে কিনে বস্টনে ফিরে গিয়েছিল। 2 সপ্তাহ পরে এজেন্টটি আমাদের ফোন করে জানালো যে আমাদের বন্ধুটি সেই সম্পত্তি কেনায় অনিচ্ছুক। আমি তৎক্ষণাৎ কারণ জানার জন্য ফোন করেছিলাম। সে যা বলল তা হচ্ছে যে সে তার প্রতিবেশীর সাথে কথা বলেছে এবং তিনি বলেছেন এই কেনাবেচাটা ভালো হচ্ছে না, তাকে খুব চড়া দাম দিতে হচ্ছে। আমি রিচার্ডকে জিজ্ঞাসা করেছিলাম তার প্রতিবেশী বিনিয়োগকারী কিনা। রিচার্ড বলেছিল না। যখন আমি জিজ্ঞাসা করলাম কেন সে ওর কথা শুনছে, রিচার্ড নিজের পক্ষ সমর্থনে বলেছিল সে আরও কয়েকটা ভূসম্পত্তি দেখতে চায়। ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজার ঘুরে দাঁড়ানো আর 1994-তে ওই ছোট ইউনিটের মাসিক ভাড়া হল $1,000 আর শীতের চরমে ভাড়া হল $2,500 করে। 1995-এ ইউনিটটার মূল্য $95,000 ছিল। শুধু $5,000 দিয়ে রিচার্ড ইঁদুর দৌড়ের বাইরে যাবার চেষ্টা শুরু করতে পারত। আজকে এখনও তার কিছু নেই, আর ফিনিক্সের সওদাগুলো এখনও রয়েছে, শুধু আপনাকে আরও বেশি খুঁজতে হবে। রিচার্ডের পিছিয়ে যাওয়া আমায় অবাক করেনি। একে বলে ক্রেতার অনুতাপ, আর এটা আমাদের সবাইকে প্রভাবিত করে। এই শঙ্কাগুলো আমাদের গ্রাস করে। ছোট মুরগিটা জিতে যায় আর স্বাধীনতার একটা সুযোগ যায় হারিয়ে। আর একটা উদাহরণ, আমি সিডির বদলে ট্যাক্স লিয়ন সার্টিফিকেটে আমার সম্পত্তি অল্প অংশ রাখি।
আমার পয়সার উপর আমি বছরে 16% করে সুদ পাই, যা ব্যাংকের প্রস্তাবিত 5%-এর চেয়ে বেশি। এই সার্টিফিকেটগুলি রিয়েল এস্টেট দিয়ে সুরক্ষিত আর জাতীয় আইন দ্বারা ভালো মতন সুরক্ষিত। অবশ্য এগুলি সহজেই নগদ টাকায় পরিণত করা যায় না, তাই আমি তাদের 2 থেকে 7 বছরের সিডি হিসাবে গণ্য করি। আমি যখনই কাউকে বলি যে আমি এইভাবে বিনিয়োগ করছি, বিশেষ করে তাদের যদি সিডিতে পয়সা থাকে, তারা বলে ওঠে ব্যাপারটা ঝুঁকিপূর্ণ। তারা আমাকে বোঝায় আমার কেন এরকম করা উচিত নয়। আমি যখন তাদের জিজ্ঞাসা করি কোথা থেকে এরকম ধারণা হচ্ছে, তারা বলে কোনো বন্ধুর বিনিয়োগের পত্রিকা থেকে তারা জেনেছে। তারা নিজেরা কখনো এটা করেনি, আর যারা এটা করতে চলেছে তাদের এ কাজে বিরত থাকতে কারণ বোঝাচ্ছে। আমি সবথেকে কম সুদ পাই তা 16%, কিন্তু যারা ভীত শঙ্কিত তারা 5% মেনে নিতে প্রস্তুত। শঙ্কার দাম দিতে হয় বই কি।